আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম MAFS এই সাবজেক্টের মডিউল এ মডিউল এ থেকে অর্থাৎ মডিউল ওয়ান থেকে আমরা দেখছিলাম। এখানে গুরুত্বপূর্ণ এই অধ্যায়, প্রত্যেকটা সাবজেক্টের প্রথম অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে আসে এবং প্রথম অধ্যায় থেকে একটু প্রশ্নগুলো ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে থাকে। আমরা এই প্রশ্নগুলো দেখছিলাম। আপনারা দেখবেন সূচিপত্রটা আপনার প্রত্যেকটা অধ্যায়ের সূচিপত্রটার প্রতি একটু নজর দিবেন আপনারা। দিলে আপনারা তাহলে ভালো করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। আমরা গতদিন দেখেছিলাম সাপ্লাই অফ মানি। আমরা এই প্রশ্নগুলো এখন আলোচনা করবো। এই যে 25 নম্বর অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন এই 25 নম্বর প্রশ্ন, এটি হচ্ছে যে ফিফথ ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এসেছিল, গত ডিপ্লোমা পরীক্ষা এসেছিল। তারপরে এই প্রশ্নটা আমরা দেখব, কারণ কি এই প্রশ্ন তিনটা সাবজেক্টে আছে, দুই তিনটা সাবজেক্টে আছে এইরকম অবস্থা। এবং এই প্রশ্ন থেকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু দেয়া থাকে আমাদের এখানে। তো এই সূচিপত্রে আমাদের এখানে এই প্রশ্নটা এসেছিল 97 আসছিল, 99 আসছিল, আবার 50 আসছে। এখানে 97 আসলে এইভাবে কিভাবে বাণিজ্যিক ব্যাংক দ্বারা অর্থ সৃষ্টি হয়। আবার হচ্ছে 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আসলে আরেকটু ঘুরে পেঁচিয়ে দেখুন কি হবে। মাল্টিপল ডিপোজিট ক্রিয়েশন মডেল এর সাহায্য ব্যাখ্যা করুন কিভাবে ব্যাংক কিভাবে আমানত বা ঋণ সৃষ্টি করে। মনে করুন রিজার্ভের অনুপাত 10% এবং প্রারম্ভিক আমানত 100 টাকা, এটা দেওয়া আছে। তাহলে এই প্রশ্নের যে অ্যান্সার দেওয়া আছে সেই অ্যান্সার করলে আমরা এখানে পাবো, কারণ এই উদাহরণ দিয়ে আমাদের করে দেওয়া আছে। এটা এখানে যেটা উদাহরণ দেওয়া ছিল সেটা এই উদাহরণটা দিয়েই 10% রিজার্ভের অনুপাত ধরা ছিল আর 100 টাকা আমানত ধরা ছিল। আচ্ছা, আর ফিফথে আসলে কি হবে, ব্যাংক কিভাবে অর্থ সৃষ্টি করে, মানে ওই যে 97 যেটা সেটার মতো সরাসরি দিয়েছে। ব্যাংক কিভাবে অর্থ সৃষ্টি করে সংক্ষেপে বর্ণনা করুন। একটি একক ব্যাংক, এটা এটা হবে কি পরিমাণ, এটা 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 হবে কি পরিমাণ, কি পরিমাণ আর কি, এটা একটু ঠিক করে নেবেন। কি পরিমাণ অর্থ সৃষ্টি করতে পারে একটি একক ব্যাংক, কি পরিমাণ অর্থ সৃষ্টি করতে পারে। দেখুন বিভিন্ন রকম ধরনের প্রশ্নগুলো এখানে আসছে, মনে হয় তিন রকম প্রশ্ন, কিন্তু আসলে তা না। আমরা এই প্রশ্নটা দেখলেই আমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার পাবো। এবং এই প্রশ্নটা আমাদের জানা জরুরি, তিনটা সাবজেক্টে এইরকম প্রশ্ন আমাদের আছে অলরেডি। আচ্ছা, তো এই প্রশ্নটা একটু দেখবো। 25 নাম্বার প্রশ্ন। এই 25 নম্বর প্রশ্নে আবার ওখানে কিন্তু বলে দেওয়া আছে যে এরকম 21 নম্বর প্রশ্ন দেখুন আরো ভালো বুঝতে পারবেন। এখানে কিন্তু আবার বলে দিয়েছে এখানে যে 21 নম্বর এই প্রশ্নের উত্তর, 21 নম্বর প্রশ্ন দেখুন আরো ভালো বুঝতে পারবেন, মানে এই হচ্ছে এই 21 নম্বর প্রশ্ন। এটা যদি দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো আমরা। কি আসলো এটা? আচ্ছা, তো একটি একক ব্যাংক কতটুকু অর্থ সৃষ্টি করতে পারে। আচ্ছা, একটি ব্যাংকিং ব্যবস্থা সামগ্রিক কতটুকু অর্থ সৃষ্টি করতে পারে, যা এটা ফিফথে আসলে এরকম ফিফথ দিয়ে রাখছি। এখন এটা আমরা 25 নাম্বার থেকে আমরা দেখি, এখানেও আলোচনা আমরা আসবো পরে। তার আগে তো একটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট ছিল, এই যে কার্যকরী সুদের হার এবং নামিক সুদের হার, এই দুটার মধ্যে পার্থক্য অবশ্যই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 22 নাম্বার, তো 22 নাম্বার থেকে আলোচনা করে যাই, এটা আগে আলোচনা করি যে কার্যকরী সুদের হার এবং নামিক সুদের হারের মধ্যে পার্থক্য। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা অবশ্যই যেভাবে হোক এই প্রশ্নগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, সংজ্ঞাটা একটু মনে রাখবেন কাকে বলে। তারপরে আপনারা এমনি লিখতে পারবেন, 2-3টা পয়েন্ট এমনি লিখতে পারবেন, কারণ এটাতে 5 মার্কে থাকে। 5 মার্কে থাকলে 5 মার্কের জন্য 5টা পার্থক্য দিলে যথেষ্ট। তাহলে এখানে কার্যকরী সুদের হার এবং নামিক সুদের হার, প্রকৃতপক্ষে যে হারে সুদ অর্জিত হয় তাকে কার্যকরী সুদের হার বলে।
বলে দেওয়া আছে যে ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে কার্যকরী সুদের হার বলে। আর যদি নির্দিষ্ট হারে হারে আসল টাকার উপর সুদ গণনা করা হয় তবে তাকে নামিক সুদ বলে। ঋণদাতা ও ঋণ গ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ বার্ষিক সুদের হারকে নামিক সুদের হার বলে। মানে যে কোনো দুটির যে কোনো একটি মনে রাখলে আপনার হবে। কার্যকরী সুদের হারের মধ্যে মানে অ্যাকচুয়ালি কত সুদ প্রদান করতেছে, আমাদের তো ব্যাংকে বলা থাকে 10% ইন্টারেস্ট রেট দিলেই হয়, কিন্তু 10%-এর সাথে আরো কিছু থাকে নাকি, আরো কিছু ইন্টারেস্ট অ্যাড হয় নাকি, হিডেন চার্জ, এই জিনিসগুলো সহ যেটা আসে সেটা হচ্ছে আমাদের কার্যকারী সুদের হার। আর নামিক সুদের হার আমরা যেটা ফর্মের উপর যেটা লেখা থাকে, যেটা আমাদের সচরাচর যেটা বলি যে 10% সুদে আমাদের ব্যাংকে থেকে এসএমই লোন নেন 12% বা 13% এরকম, এটা হচ্ছে আমাদের নামিক সুদের হার। কিন্তু আরো কিছু হিডেন চার্জ বা আরো কিছু ইন্টারেস্ট যদি থেকে থাকে তাহলে সেটা সহ আমাদের কত হলো সেটা হচ্ছে কার্যকরী সুদের হার। তাহলে কার্যকরী সুদের হার এবং নামিক সুদের হারের মধ্যে সহজ কথা পার্থক্য হচ্ছে এটি। আচ্ছা, এটি বলা আছে চক্রবৃদ্ধি সময়ে বছরে যতবার সুদ প্রদত্ত হচ্ছে তার উপর নির্ভর করে। নামিক সুদের হার হলো কার্যকরী হার এর উপর নির্ভর করে না। কার্যকরী আবার সুদের ডায়েরি লই একটা আচ্ছা, রুহানের কেবল আব্বুর একটা ডায়েরি দাও। একটু একটু ইয়ে করে রাখেন, একটু মিট করে। আচ্ছা, সুদের কার্যকরী হার নামিক হারের সমান অথবা বেশি হতে পারে। সুদের নামিক হার কার্যকরী হারের তুলনায় কখনো বেশি হতে পারে না, কারণ এই নামিক হার তো সবসময় কম হবে, তাই না? আমরা 10% বলে দিয়েছি, 10%ই, আর কার্যকরী সুদের হার এই 10% থেকে বেশি হবে, কম হবে না। আরো হিডেন চার্জ, আরো অনেক কোনো খরচ মরচ থাকে, আমি এটা এই সুদের হারটা বেশি হতে পারে নামিক সুদের চেয়ে, সে কথা এখানে বলা আছে। বছরে কতবার সুদ প্রদত্ত হচ্ছে তার উপর কার্যকরী সুদের হার নির্ভর করে, আর নামিক সুদের হার বছরে বাৎসরিক হিসেবে গণনা করা হয়। প্রকৃত সুদের হার মুদ্রাস্ফীতি বিবেচনা করে, এই কার্যকরী সুদের হার মুদ্রাস্ফীতি বিবেচনা করা, এটা মুদ্রাস্ফীতি বিবেচনা করা হয় না। প্রকৃত সুদের হার হচ্ছে এইরকম। আচ্ছা, যাই হোক, মোট কথা আপনি যদি এটা সহজ ভাষায় একটু মনে রাখেন তাহলে আপনি 2-3টা কিন্তু মনে রাখতে পারবেন, মানে 2-3টা লিখতে পারবেন। তাহলে কার্যকরী সুদের হার হলো কি, আমাদের প্রকৃতপক্ষে গ্রাহক আমাদের যে তাকে যে অফার মূল্য করেছে সে অফারের অতিরিক্ত আরো কিছু যদি চার্জ থেকে থাকে, যেমন আরো অনেক কিছু চার্জ থাকে, যারা যে ভাইরা ক্রেডিটে থাকে তারা হয়তো ভালো বলতে পারবে, সে চার্জ সহ যেটা আসবে সেটা। আর কাস্টমারকে যখন আমরা অফার করি যে এত পার্সেন্ট রেটে আমরা লোন দিচ্ছি এসএমই লোন বা পার্সোনাল লোন, সেই অফার রেটটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সহজ কথা, এই কথার উপর আমরা এটা বানিয়ে লেখার চেষ্টা করবো, এটাই যে দিতে হবে এই ভাষায় আমাকে আসতে হবে ওইরকম না। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কার্যকরী সুদের আর নামিক সুদের হারের মধ্যে পার্থক্য, এটা অলরেডি 3 স্টার দেওয়া আছে, 3 স্টার দেওয়া আছে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে এই যেটাতে আলোচনা করার কথা, তারপরে তো আছে 23 নাম্বার একটা আছে, আপনি কিভাবে মুদ্রা ব্যবস্থা সংজ্ঞায়িত করবেন, মুদ্রা ব্যবস্থার উপাদানগুলো কি কি, এটি কিভাবে আর্থিক সিস্টেম থেকে ভিন্ন। মুদ্রা ব্যবস্থা, এই মুদ্রা ব্যবস্থার বিষয়টা আমাদের মোটামুটি একটু ভালো মতো একটা আইডিয়া থাকতে হবে। মুদ্রা ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো আমাদের ভালো মতো একটু মানে মনে রাখতে হবে। অর্থ প্রদান ব্যবস্থা, আমাদের দেখুন আর্থিক ব্যবস্থা, একটু আমি আপনাদের একটু সংক্ষেপে বুঝিয়ে দিলে আপনার ভালো লিখতে পারবেন। আর্থিক ব্যবস্থা, তারপরে আছে মুদ্রা ব্যবস্থা, তারপরে আছে অর্থ প্রদান ব্যবস্থা। এখন দেখুন, আর্থিক ব্যবস্থা হচ্ছে একটি দেশের, একটি সমগ্র দেশের বা সমগ্র জাতি গোষ্ঠীর যে অর্থ প্রদান যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা হচ্ছে আর্থিক ব্যবস্থা। একটা নির্দিষ্ট ভৌগোলিক এরিয়ার মধ্যে বা একটা নির্দিষ্ট দেশের মধ্যে যে আর্থিক লেনদেনগুলো হয়ে থাকে বা আর্থিক অর্থ প্রদান হয়ে থাকে, লেনদেন হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের আর্থিক ব্যবস্থা। আর মুদ্রা ব্যবস্থা হচ্ছে এই দেশের মধ্যে যে এই যে লেনদেনগুলো হচ্ছে এটা নিয়ন্ত্রণ করার জন্য যে নিয়ম কাঠামোগুলো প্রণয়ন করা হয়, কে প্রণয়ন করে? বাংলাদেশ ব্যাংক। রেগুলেটরি প্রতিষ্ঠান যেগুলো আছে সেই প্রতিষ্ঠান কি করে, এটা নিয়ম নীতি আরোপ করে, সেটার নাম হচ্ছে মুদ্রা ব্যবস্থা। আর অর্থ প্রদান ব্যবস্থা কি? আমাদের অর্থ প্রদান ব্যবস্থা হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে যে সিস্টেমের মাধ্যমে অর্থটা লেনদেন করে সেটা হচ্ছে অর্থ প্রদান ব্যবস্থা। সেটা চেকে হতে পারে, সেটা আরটিজিএস বা মানে ইলেকট্রনিক ফান্ডের ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হতে পারে বা ইলেকট্রনিক্স পদ্ধতির মাধ্যমে হতে পারে,
এটা হচ্ছে সহজ পার্থক্য, সহজ কথায়। আচ্ছা, তাহলে আর্থিক ব্যবস্থা হচ্ছে কি, একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট ভৌগোলিক বা একটা দেশের অর্থনীতির মধ্যে যে লেনদেনগুলো হয়ে থাকে সবগুলো আর্থিক ব্যবস্থার মধ্যে অন্তর্গত। আর মুদ্রা ব্যবস্থা হলো একটি দেশের মুদ্রা ব্যবস্থা প্রচলন করার জন্য বা এটা লেনদেন করার জন্য যে নিয়ম নীতি প্রতিষ্ঠা করা হয় বা নিয়ম নীতি লেখা হয়, সেই নিয়ম নীতিগুলো হচ্ছে মুদ্রা ব্যবস্থা। মানে বাংলাদেশ ব্যাংক যেটা করে থাকে, এটা বাংলাদেশ ব্যাংক করে থাকে মুদ্রা ব্যবস্থা, হ্যাঁ, বা বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য রেগুলেটরি প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের বাংলাদেশ ব্যাংকটা এটা করে থাকে। আর অর্থ প্রদান ব্যবস্থা, আমাদের অর্থ প্রদান ব্যবস্থার মধ্যে আমাদের বিভিন্ন ব্যাংক করে থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান করে থাকে অর্থ প্রদান ব্যবস্থা। আর আর্থিক ব্যবস্থা হচ্ছে কি, আমাদের সরকার কর্তৃক এটা নির্ধারণ করে থাকে, সরকার আর্থিক ব্যবস্থা। তো আমরা মুদ্রা ব্যবস্থা দেখব, এই তিনটা বললাম এই কারণে, এই তিনটার মধ্যে হয়তো কোনো এক সময় আমাদের আসবে আর্থিক ব্যবস্থা কি, মুদ্রা ব্যবস্থা কি, অর্থ প্রদান ব্যবস্থা কি, এই জন্য আমি বললাম। আচ্ছা, এখন দেখি মুদ্রা ব্যবস্থা। দেখুন, মুদ্রা ব্যবস্থা হলো একটি দেশের অর্থনৈতিক কাঠামোর মূল ভিত্তি, যা দেশের মুদ্রার উৎপাদন মানে মুদ্রা তৈরি করবে, বাংলাদেশ ব্যাংক কত মুদ্রা তৈরি করবে সেটা, এবং মুদ্রার উৎপাদন, বিতরণ এবং নিয়ন্ত্রণের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এটি একটি স্বীকৃত ও আইনসম্মত পদ্ধতি, যার মাধ্যমে পণ্য ও সেবার লেনদেন সম্পন্ন হয়। তাহলে এটা একটা নিয়ম নীতিমালা, যে নিয়ম নীতিমালা কত ইস্যু করবে, কত ঋণ নিয়ন্ত্রণ করবে না, ডিপোজিট বাড়াবে না কি করবে, মানে যাবতীয় যত কলা কৌশলগুলো আছে এটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক আমাদের নিয়ন্ত্রিত হয়। এই মুদ্রা ব্যবস্থাটা কি, আমাদের দেশের মুদ্রা ইস্যু, মুদ্রা তৈরি বা তৈরি তো না, মুদ্রা এটা বলবো হচ্ছে উৎপাদন বা তৈরি বলা যায়, মানে নোট তৈরি, নোট বিতরণ বা ইস্যুকরণ এবং সেগুলোকে নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, এই ধরনের কার্যক্রমের জন্য যে নীতিমালা প্রণয়ন করা হয় বা নীতিমালা প্রণয়ন করে সেটা হচ্ছে মুদ্রা ব্যবস্থা। এটা করে থাকে বাংলাদেশ ব্যাংক, একটা ডাইরেক্ট এটা করে থাকে কি বাংলাদেশ ব্যাংক করে থাকে, এটা আইনসম্মত, যেটা বললাম আর কি। তো এখানে তারপরে বলা আছে মুদ্রা ব্যবস্থা সাধারণত কাগজের নোট, ধাতব কয়েন এবং ডিজিটাল বা ইলেকট্রনিক মুদ্রা অন্তর্ভুক্ত থাকে, যা কেন্দ্রীয় ব্যাংক বা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। তাহলে এটি মূলত দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখায় এবং বাজারে মুদ্রার সঠিক প্রবাহ নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হয়। আর এখানে অনেক দু চার লাইন আপনি রংচং মাখে লিখতে পারেন। মুদ্রা ব্যবস্থা মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে, সুদের হার নিয়ন্ত্রণ করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেষ, এত কিছু অনেক কিছু লেখা আছে, এই লাইন লিখলে আপনার অর্ধেক পেজ ভরে যাবে এই 4 লাইন লিখলে। আচ্ছা, তো তাহলে মুদ্রা ব্যবস্থাটা এইটুকু মনে রাখেন যে দেশে মুদ্রা ইস্যুকরণ, মুদ্রা তৈরিকরণ, ইস্যুকরণ এবং প্রচলন এবং এগুলা নিয়ন্ত্রণ করার জন্য যে নিয়ম নীতি কাঠামো প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক, তাকে মুদ্রা ব্যবস্থা বলে। শেষ। মুদ্রা ব্যবস্থার উপাদানগুলো কি কি, তাহলে এই মুদ্রা ব্যবস্থার উপাদানগুলো হচ্ছে আমাদের, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। মুদ্রা, সেখানে মুদ্রা থাকবে, বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক থাকবে, বাণিজ্যিক ব্যাংক থাকবে, সরকার এবং অর্থনৈতিক নীতি থাকবে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ থাকবে, আর্থিক বাজার থাকবে। এখান থেকে আপনার 4-5টি বা 3টি আপনি দিয়ে দিবেন। মুদ্রা থাকবে, মুদ্রা ব্যবস্থা মুদ্রা থাকবে, সরকারি নীতি থাকবে, কেন্দ্রীয় ব্যাংক থাকবে, অন্যান্য ব্যাংক থাকবে। কারণ মুদ্রা ব্যবস্থা তো অন্যান্য বাণিজ্যিক ব্যাংকও সেগুলা কি করে প্রচলন করে থাকে, ইস্যু তো না, প্রচলন করে থাকে, মানে কি বলে, অর্থটা কি করে থাকে, কি বলবো, মানে লেনদেন করে থাকে আর কি। তারপর সরকারি অনেক নীতি এখানে আমাদের ইয়ে থাকে, যে এখানে বলা আছে রাজস্ব নীতি, সরকারি রাজস্ব নীতি, ব্যয় নীতি মুদ্রা ব্যবস্থাকে প্রভাবিত করে। সরকারি নীতিমালা মুদ্রার মান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখে। এই পয়েন্টগুলো একটু পড়ে নিয়ে একটু দেখলেই বুঝতে পারবেন আর কি। পয়েন্টগুলো 2-3টা পয়েন্ট অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আর এই প্রশ্নটা কিন্তু ছাড়া যাবে না, এটা আপনার মনে রাখতে হবে। পার্থক্য এটা, এই মুদ্রা ব্যবস্থা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্যে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। আচ্ছা, এখানে বসে দেখুন মুদ্রা ব্যবস্থা কিভাবে আর্থিক ব্যবস্থা থেকে আলাদা। এই যে যেটা আগে বললাম, এই যে আমি এখানে উপরে প্রথমে বললাম, মনে আছে, এই যে আর্থিক ব্যবস্থা আর মুদ্রা ব্যবস্থা। তাহলে মুদ্রা ব্যবস্থা আর্থিক ব্যবস্থার মধ্যে কিভাবে আলাদা, দেখুন প্রথমে আলোচনা করলাম, সেটা এখানে আছে। মুদ্রা ব্যবস্থা কি, এটি হলো সেই ব্যবস্থা যার মাধ্যমে একটি দেশের মুদ্রা, টাকা, ডলার বা যে দেশে যে টাকা বা কারেন্সি সেটা তৈরি, বিতরণ এবং নিয়ন্ত্রণ করে। মুদ্রা ব্যবস্থা মূলত টাকা বা অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ এবং মূল্যমানের স্থিতিশীলতা বজায় রাখে। তারপরে এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক মুদ্রা নীতি, মুদ্রা ধরন, নিয়মকানুন ইত্যাদি
নীতি প্রণয়ন করে। উদাহরণস্বরূপ ব্যাংকে নোট ছাপানো, মুদ্রা বিনিময় হার, সুদের হার নিয়ন্ত্রণ ইত্যাদি। আর আর্থিক সিস্টেমটা কি হচ্ছে দেখুন, আর্থিক সিস্টেম কি বলছি আমি, আর্থিক সিস্টেম একটা পুরো দেশের মধ্যে যে লেনদেনগুলো হয়ে থাকে, যেমন এর বলা আছে দেখুন, এটি অনেক বিস্তৃত এবং মুদ্রা ব্যবস্থার একটা অংশ, মুদ্রা ব্যবস্থা এরই একটা অংশ। মানে এই আর্থিক সিস্টেম যেটা আছে, এই আর্থিক সিস্টেম হচ্ছে, এই আর্থিক সিস্টেমের একটি অংশ হচ্ছে মুদ্রা ব্যবস্থা। তাহলে মুদ্রা ব্যবস্থা এটি অনেক বিস্তৃত, মুদ্রা ব্যবস্থা এর একটি অংশ, মানে এর অংশ। আর্থিক সিস্টেম হলো সেই কাঠামো যেখানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বাজার, নিয়মকানুন এবং উপকরণ একত্রে কাজ করে অর্থের সঞ্চালন নিশ্চিত করে। আচ্ছা, তাহলে মূলত এটাই আপনারা মাথায় মধ্যে রাখবেন যে শুধু সংজ্ঞাটা বা কাকে বলে, যে আর্থিক সিস্টেমটা কি আর মুদ্রা ব্যবস্থাটা কি, তাহলে আপনি কিন্তু দুইটা তিনটা এটা লিখতে পারবেন। কিন্তু আমি কিন্তু প্রত্যেকবারে এই কথাটা বলি যে কাকে বলে, এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি নিজে থেকে এটা ইয়ে করবেন। এতগুলো পড়া মনে রাখা মানে কঠিন হয়ে যাবে, টাফ হয়ে যাবে মনে রাখা কিন্তু। আচ্ছা, তো এখানে এর মধ্যে আছে, এর মধ্যে ব্যাংক, বীমা কোম্পানি, পুঁজিবাজার, ঋণদান, সঞ্চয়, বিনিয়োগ সকল কার্যক্রম অন্তর্ভুক্ত আর্থিক বাজারের মধ্যে, আর্থিক ব্যবস্থার মধ্যে। এটি পুরো অর্থনৈতিক চক্রে টাকা কোথায় প্রবাহিত হচ্ছে এবং বিনিয়োগ, ঋণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হচ্ছে সেটার ব্যবস্থা, যেটা বললাম। আচ্ছা, তাহলে মুদ্রা ব্যবস্থা আর্থিক ব্যবস্থার মধ্যে আবার এখানে সংক্ষিপ্তভাবে পার্থক্য দেওয়া আছে, এটা দেখে নিন। এটা ওই পার্থক্যগুলাই এখানে তুলে দেওয়া আছে। আচ্ছা, মুদ্রা ব্যবস্থার সুবিধা অসুবিধা। এই প্রশ্নটা যদিও ফিফথে আসছিল, পঞ্চম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এসেছিল, তারপরে এই প্রশ্নটা একটু আমরা আলোচনা করব একটু। তাহলে এখানে বলা আছে কিভাবে বাণিজ্যিক ব্যাংক কিভাবে বাণিজ্যিক ব্যাংক দ্বারা অর্থ সৃষ্টি হয়। তারপরে আছে মাল্টিপল ডিপোজিট ক্রিয়েশন মডেলের সাহায্য ব্যাখ্যা করুন কিভাবে ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে। মনে করুন রিজার্ভের অনুপাত 10%, রিজার্ভ এখানে 10% দেওয়া আছে, আর প্রারম্ভিক আমানত হচ্ছে 100 টাকা। আবার ফিফথে আসলে কি, ব্যাংক কিভাবে অর্থ সৃষ্টি করে সংক্ষেপে বর্ণনা করুন। একটি একক ব্যাংক এটা এটা হবে কি পরিমাণ অর্থ সৃষ্টি করতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি আগে যে মাল্টিপল ডিপোজিট ক্রিয়েশন মডেল। মাল্টিপল ডিপোজিট ক্রিয়েশন মডেলের মাধ্যমে বোঝা যায় এটি প্রাথমিক আমানত, ইনিশিয়াল ডিপোজিট থেকে কিভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো বরাবর ঋণ প্রদান ও আমানত সংগ্রহের মাধ্যমে অর্থ সরবরাহ বৃদ্ধি করে। একে অর্থ সৃষ্টির প্রক্রিয়া বলা হয়। মানে বিষয়টা একটু ইয়ে লাগছে, মানে এটা এভাবে বলি। ধরুন ব্যাংক কাউকে লোন দিয়েছে, একটা ব্যাংক কাউকে লোন দিয়েছে, ঋণ দিছে। কত ঋণ দিছে? 100 টাকা ঋণ দিয়েছে। তাহলে 100 টাকা যদি, 100 টাকা না, এখান থেকে ধরি, ধরুন মিস্টার এ ব্যাংকে টাকা জমা করেছে 100 টাকা, জমা করেছে কত টাকা? 100 টাকা ব্যাংকে জমা করলো। তাহলে 100 টাকা জমা করে বাংলাদেশ ব্যাংকের যে রিকোয়ারমেন্ট 10% রেখে বাদ বাকি 90 টাকা এই লোককে আমরা ঋণ দিলাম। তাহলে 90 টাকা যখন ঋণ দিলাম, এই বি কে যখন ঋণ দিলাম, বি কি করবে? এই টাকাটা তো কোথাও খরচ করবে, তাই না? তার ব্যবসার কাজে হোক, তার যে কোনো কাজে হোক, সে খরচ করবে 90 টাকা। যার কাছে খরচ করতেছে সে কি করবে? আরেকটা ব্যাংকে জমা করবে। আরেকটা ব্যাংক আছে না, সেখানে জমা করতেছে, বিভিন্ন ব্যাংকে জমা করবে। মানে কি, ওই টাকাটা ঘুরে কোথায় যাচ্ছে? ব্যাংকে যাচ্ছে। ওই ব্যাংকগুলো কি করবে? তারই আবার ডিপোজিটের 10% বাংলাদেশ ব্যাংকে জমা রেখে আরেকজনের কাছে ঋণ দিবে, তাই না? এইভাবে দেখুন, এই 100 টাকা ঋণ থেকে দেখুন কতজনের ঋণ তৈরি হচ্ছে। এই যে ব্যাংক বিভিন্ন জনের মানে ঋণ দিচ্ছে, এটার নামই হচ্ছে মাল্টিপল ডিপোজিট ক্রিয়েশন মডেল। মানে একজন কেউ টাকাটা জমা দিল, সেই টাকাটা যখন ব্যাংক লোন দিল, ওই লোনের টাকা ব্যাংকে জমা আসলো, সেখান থেকে আবার রিজার্ভের টাকা কিছু রেখে আবার ব্যাংক লোন দিচ্ছে, আবার এইভাবে এই প্রক্রিয়া চলতেই থাকবে। এটার নাম হচ্ছে মাল্টিপল ডিপোজিট ক্রিয়েশন মডেল। এটাই সে কথায় বলা আছে, একটি প্রাথমিক আমানত মানে ইনিশিয়াল ডিপোজিট, কে ওই যে 100 টাকা জমা করলে একজন ব্যক্তি, সেটা ইনিশিয়াল ডিপোজিট থেকে কিভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো বারবার বারবার কি করে? ঋণ প্রদান। এই যে বারবার ঋণ দিচ্ছে, আবার কি করতেছে? আবার জমা করতেছে। বারবার ঋণ প্রদান এবং আমানত সংগ্রহের মাধ্যমে অর্থ সরবরাহ বৃদ্ধি করে। একে অর্থ সৃষ্টির প্রক্রিয়া বা মানি ক্রিয়েশন প্রসেস বলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তো বাণিজ্যিক ব্যাংকগুলি আংশিক রিজার্ভ ব্যাংকিং পদ্ধতি, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এর মাধ্যমে অর্থনীতিতে অর্থ সৃষ্টি মানি ক্রিয়েশন করে। মানে ওই যে যেটা বললাম যে এডি রেশিও, অ্যাসেট কি বলে,
ডিপোজিট রেশিও। তো এখানে আমাদের বাংলাদেশ ব্যাংক কেউ আমরা কত পার্সেন্ট লোন দিতে পারি বলুন তো? এটা আপনাদের জানা আছে কি? 87% না, আমরা 13% বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। হ্যাঁ, 87%, হ্যাঁ ঠিক আছে। 13% বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। 100 টাকা কোনো একটা ব্যক্তি যদি আমাদের ব্যাংকে 100 টাকা জমা করলো, ডিপোজিট পারলো 100 টাকা, 13% কত, 13 টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। বাদ বাকি টাকা 87 টাকা যেটা থাকলো, এই 87 টাকা কি করছি, আরেকজনকে মিস্টার বি কে লোন দিচ্ছি আমরা, মিস্টার বি কে লোন দিচ্ছি। তাহলে মিস্টার বি কে যখন এই 87 টাকা যখন আরেকজনকে লোন দিলাম, এই তখন কি করবে, টাকা খরচ করবে, তখন ওই ব্যক্তিরা কি করবে, ব্যাংকে টাকা জমা রাখবে, আবার ব্যাংক আবার সেই জমাকৃত টাকা কি করবে, আবার লোন দিবে, এইরকম এর সার্কুলেশন আর কি। তাহলে আমরা এই যে 13% যেটা রাখতেছি, এই 13%কে বলা হয় ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, মানে এটা 13.5 হতে পারে বা ইয়ে হতে পারে, রাউন্ড ফিগারে আছে। যাই হোক, এটা হচ্ছে আমরা আংশিক রিজার্ভ ব্যাংকিং সিস্টেম পদ্ধতিতে আমরা সেখানে আমরা জমা রেখে বাদ বাকি অর্থ আমরা কি করি, ঋণ দিই। আচ্ছা, এই কথাটা এখানে বলা আছে যে এই প্রক্রিয়ায় ব্যাংকগুলি তার জমাকৃত অর্থ ডিপোজিটের একটি ছোট অংশ রিজার্ভ হিসেবে রেখে, ওই ডিপোজিটের কত অংশ, যে ছোট একটা অংশ মানে 13 টাকা, 100 টাকা 13 টাকা রেখে বাকি টাকা কি করি, ঋণ হিসেবে বিতরণ করি, যা পরবর্তীতে পুনরায় জমা হয়ে গুণিতক হবে অর্থ সৃষ্টি করে, আবার আসে, আবার অর্থ সৃষ্টি করে, আবার জমা দেবো, আবার ইয়ে করবো, এইরকম ভাবে যেটা বললাম আমি প্রথমে। আচ্ছা, এখানে খেয়াল করুন, ওই যে যেটা কততম আসছিল, এই যে 99তম আসছিল, এই যে আমানতের 10% রাখে কেউ যদি আমাদের 100 টাকা আমানত দেয়, তাহলে আমাদের কিভাবে আমানতটা ঘুরবে আমাদের, সেই জিনিসটা এখানে আমরা দেখবো। দেখুন, প্রাথমিক জমা, ইনিশিয়াল ডিপোজিট, ধরা যাক একজন গ্রাহক 100 টাকা একটি বাণিজ্যিক ব্যাংকে জমা রাখলেন। ব্যাংক এ টাকার একটি অংশ 10%, ধরি 10%, আমাকে কিন্তু 10% দেয় আছে সেটা, তাহলে 10% রিজার্ভ রেখে বাকি 90 টাকা ঋণ দিতে পারে। তাহলে প্রাথমিক জমা 100, বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ রাখলাম 10 টাকা, আমরা কি করলাম, ঋণ দিলাম কত টাকা, ঋণ দেওয়ার যোগ্য অর্থ কত, ঋণযোগ্য অর্থ কত, 90 টাকা। এই 90 টাকা আমরা ঋণ দিচ্ছি। এখন ঋণ প্রদান ও পুনরায় জমা, ব্যাংকে 90 টাকা ঋণ দিল, ব্যাংক কি করলো, 90 টাকা ঋণ দিল একজন ব্যবসায়ীকে, ব্যবসায়ী সেই টাকা দিয়ে পণ্য কিনলে বিক্রেতা 90 টাকা আবার একটি ব্যাংকে জমা রাখে, মানে যে কথাটা প্রথমে বললাম, ও কি করলো, 90 টাকা ঋণ দিলাম, ওই 90 টাকা কি করলো, খরচ করলো বিভিন্ন জায়গায়, ব্যবসা কাজে হোক বা যে কাজে হোক খরচ করলো, যার কাছে খরচ করলো সেই 90 টাকা কি করলো, বিক্রেতা আবার আরেকটা ব্যাংকে জমা করবে, ওই ব্যাংকে হোক বা আরেকটা ব্যাংক হোক বা যে কোনো ব্যাংক হোক, ব্যাংকে যাচ্ছে তো, এটারও কথা। তাহলে দ্বিতীয় ব্যাংকও 10% রিজার্ভ রেখে, মানে এই 90 টাকার 10% রিজার্ভ হচ্ছে 9 টাকা, তাহলে 90 টাকা দ্বিতীয় ব্যাংকে জমা হলো কত, 90 টাকা, 90 টাকা 10% 9 টাকা জমা রেখে বাকি 81 টাকা আবার কি করে, ঋণ দেয়। তাহলে এটা একটা সামারি ভাবে আপনাদের দিয়েছি যাতে বোঝার সুবিধার জন্য, এটা দেখলে আপনাদের আর লাগবে না, আবার আপনাদের মানে হয়ে যাবে। তাহলে দেখুন, ধাপ 1 মানে প্রথম ব্যক্তি বা প্রথম ব্যাংকে কি হচ্ছে, জমা করতেছে 100 টাকা, মানে এটা ধরুন ব্যাংক 1, ব্যাংক 1, এটা ব্যাংক 2, এটা ব্যাংক 3, দেখলে আপনার আরো বেশি ক্লিয়ার হতেন। আচ্ছা, তাহলে এখানে আমরা ব্যাংক 1-এ জমা হলে 100 টাকা, রিজার্ভ 10% কেটে নিল, বাদ বাকি 90 টাকা ঋণ দিল। এই ঋণের টাকা যখন লোক কি করলো, বিভিন্ন জায়গায় খরচ করলো, তখন আরেক ওই ব্যাংকে জমা হলো, ব্যাংকিং সেক্টরে জমা হলো, কত টাকা জমা হলো, 90 টাকা জমা হলো, যেটা খরচ করলো সেই টাকাটা জমা হলো। তারই আবার এই 90 টাকার 10% জমা রেখে ব্যাংক কি করবে, 9 টাকা জমা কেটে রাখলো বাংলাদেশ ব্যাংকের জন্য 81 টাকা, তাহলে কি হলো, 90 টাকা থেকে 9 টাকা যদি রিজার্ভের টাকা কেটে নেয়, 81 টাকা আবার লোন দেবে। এই ব্যক্তি আবার কি করবে, আবার খরচ করবে, বিভিন্ন জায়গায় খরচ করে, আবার যার কাছে খরচ করলো সে কি করবে, আবার ব্যাংকে টাকা জমা দিবে, কত টাকা খরচ করলো, 81 টাকা খরচ করলো, 81 টাকা তো বেশি খরচ করতে পারবে না, তাহলে 90 টাকা 81 টাকা খরচ করলো, তাহলে খরচ করে এই 81 টাকা আবার ব্যাংকে জমা হলো, এই 81 টাকার আবার 8 টাকা, মানে এর 10%, 8 টাকা 10 পয়সা বাংলাদেশ ব্যাংকের জন্য রিজার্ভ রেখে বাদ বাকি টাকা আবার ঋণ দিবে, 72 টাকা 90 পয়সা। এই টাকা এইভাবে চলতে থাকবে, এইভাবে আমাদের চলতে থাকবে। এইভাবে চলতে থাকতে থাকতে কিভাবে বিষয়টা ঘটবে, গুণিতক প্রক্রিয়া এখানে আসুন। এই প্রক্রিয়া বারবার চলতে থাকলে প্রাথমিক 100 টাকা থেকে মোট অর্থ সৃষ্টির পরিমাণ হবে। তাহলে মোট অর্থ সৃষ্টি কত হবে সেটা এখানে বলা আছে, যে এই প্রক্রিয়া যদি বারবার চলতে থাকে তাহলে 100 টাকা, ওই যে 100 টাকা প্রথমে দিল, 100 টাকা থেকে কত ঋণ সৃষ্টির পরিমাণ হবে, এই যে এটা এত নতুন ঋণ, এরকম ঋণ আমরা কত দিতে পারবো সেটা এখানে বলা আছে। মোট অর্থ সৃষ্টি বা মোট ঋণ সৃষ্টি কি, প্রাথমিক জমা ভাগ রিজার্ভ অনুপাত। তাহলে এভাবে ভাগ করলে আপনার বুঝতে হতো, আরো সহজ হতো।
মানে ইনিশিয়াল ডিপোজিট, প্রাথমিক জমা ভাগ কি হচ্ছে রিজার্ভ অনুপাত, রিজার্ভ অনুপাত গুণন, আচ্ছা রিজার্ভ অনুপাত। তাহলে এখানে আমাদের প্রাথমিক জমা কত 100, আমাদের রিজার্ভ অনুপাত কত রাখতে হয়, আমাদের হচ্ছে 10% করে রাখতে হয়। 10% সমান কত 0.10, এটা ভাগ করলে কত হয় 100, সরি 1000। তাহলে মোট অর্থ সৃষ্টি পরিমাণ হচ্ছে 1000 টাকা পর্যন্ত আমরা কি করতে পারবো, তাহলে 1000 টাকা পর্যন্ত আমরা অর্থ দিতে পারবো। 1000 টাকা পর্যন্ত আমরা অর্থ দিতে পারবো, মানে 100 টাকা কেউ যদি জমা করে বাংলাদেশ ব্যাংকে, সরি অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে যদি কেউ 100 টাকা জমা করে ডিপোজিট করে, সেই 100 টাকা চক্রাকারে ঘুরতে ঘুরতে লোন দিতে 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 মানে 1000 টাকার পরিমাণে, মানে এই যে এখানে যোগ করলে কত হয় দেখুন, 90, 81, 72 এরকম এই ঋণের সংখ্যা যোগ করতে 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 1000 পর্যন্ত করতে যাবে। হ্যাঁ, সেটা সূত্রটা কিভাবে পাবো, এই যে সেই সূত্রটা হচ্ছে এটা, যে মোট অর্থ সৃষ্টি পরিমাণ প্রাথমিক জমা ভাগ রিজার্ভের পরিমাণ, একে যদি আমরা ভাগ করি তাহলে 1000 টাকা, এই 1000 টাকা পর্যন্ত মানি ক্রিয়েশন করতে পারবো আমরা। তাহলে অর্থ গুণিতক মানি মাল্টিপ্লেয়ার, এখানে আছে 1 ভাগ রিজার্ভ অনুপাত সমান সমান কত 10, তাহলে প্রাথমিক জমা হবে কত 1000 টাকার 10 গুণ সমান কত 1000 টাকা। মানে এভাবে আমরা করতে পারি, এভাবে করতে পারি, এভাবে বের করতে পারি, এভাবে বের করতে পারি, সমস্যা নেই। তাহলে আমরা তাহলে ওই যে প্রশ্নটা ছিল আমাদের, কি কি প্রশ্ন ছিল, এই দেখুন, যে মনে করুন রিজার্ভের অনুপাত 10%, প্রাথমিক আমানতের পরিমাণ 100 টাকা, তাহলে এখানে কত আমানত সৃষ্টি করতে পারবে, ঋণ আমানত কত সৃষ্টি করতে পারবে, 1000 টাকা পর্যন্ত ঋণ আমানত সৃষ্টি করতে পারবে, যেটা আমরা এখানে দেখলাম 1000 টাকা পরিমাণ। এটা ঠিক আমাদের 21 নম্বরে বলে দেওয়া আছে, এখানে 21 নম্বরে আরো ভালো করে বলে দেওয়া আছে, এই যে 21 নম্বরে ওই ব্যাখ্যাটাই এখানে দেওয়া আছে, 50 এটা আসছিল, ওই ব্যাখ্যাটা এখানে ভালো করে বলে দেওয়া আছে, একই জিনিসই। আচ্ছা, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের জন্য প্রশ্ন হয়তো সরাসরি এভাবে না দিলেও কিন্তু এটা আসবে, মানি ক্রিয়েশন কি, বা এই যে এটা মাল্টিপল ডিপোজিট ক্রিয়েশন কি, এরকম, বা অন্যান্য অধ্যায়েও কিন্তু এটা আছে, অন্যান্য সাবজেক্টও আছে। হ্যাঁ, এখানে যে শেষ, এখানে শেষ এরকম কিন্তু না, এটা আমাদের জানার প্রত্যেকের জরুরি, ব্যাংকারদের জানা জরুরি এটা। আচ্ছা, তো যেভাবে অর্থ সৃষ্টি হয় এখানে বলে দেওয়া আছে, ব্যাংক ঋণ দেওয়ার মাধ্যমে নতুন ডিপোজিট সৃষ্টি করে ঋণগ্রহীতার হিসেবে টাকা যোগ হয়, এই ডিপোজিট আবার ঋণে পরিণত হয়, ফলে অর্থনীতিতে মুদ্রার যোগান বাড়ে। প্রকৃতপক্ষে ব্যাংকগুলো অর্থ লিখে দেয়, মানে ক্রেডিট ক্রিয়েশন করে, নগদ টাকা ছাপায় না। এখানে অর্থ সৃষ্টি বলতে কিন্তু ছাপানো না, এটা কিন্তু আমরা ভুল করি। এই যে এখানে ছাপানোর কথা বলা আছে, মানি ক্রিয়েশন মানে কি অর্থ সৃষ্টি, এখানে অর্থ ছাপানো না, মানে প্রকৃতপক্ষে। আচ্ছা, ওএম ক্লাস হবে, হ্যাঁ ওএম ক্লাস 37 বাজে গেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মানে মূল কথা। মানি ক্রিয়েশন মানে হচ্ছে অর্থ সৃষ্টি করে, ঋণ দেওয়ার মাধ্যমে অর্থ সৃষ্টি করে, আর এটা আমাদের অর্থ ছাপায় না। আচ্ছা, মুদ্রাস্ফীতি এবং মুদ্রার এটা পরে আমরা ওএমটা শুরু করছি। মুদ্রাস্ফীতি কি, চাহিদা টার্ন, ডিমান্ড পুল এবং খরচ ধাক্কা বা কস্ট পোস্ট, এর মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য, পার্থক্য না কাকে বলে, এটা চাইছে মুদ্রাস্ফীতি সংজ্ঞা লিখুন। মুদ্রাস্ফীতি কি, এই যে এটা এবং এটা আসছিল কত, ও সরি এটা ফিফতে আসছিল, এটা দেখবো না, এটা ফিফতে আসছিল, দেখবো না, এটা ফিফতে নিয়ার মানি, এটাও দেখবো না, 29। এখানে সব সব এই যে সব সালের কোশ্চেন এখানে অ্যাড করা আছে। আচ্ছা, এখানে অনেক আছে। ওই যে যেটা বললাম, তাই তো বলি যে এটা এখানে দেওয়া হয়নি, এটা ডাবলিং হয়ে গেছে। সেটা হচ্ছে কোনটা, এই যেটা, এই যে নামিক সুদের হার, কার্যকরী সুদের হার, নামিক সুদের হার, আমি বললাম যে অনেক ইম্পর্টেন্ট, সেটাই যে এখানে ভুলক্রমে করা হয়েছে আবার। এই যে নামিক সুদের হার এবং প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার, নমিনাল ইন্টারেস্ট রেট আর রিয়েল ইন্টারেস্ট রেট, এটা 99তমে আসলো, 98তমে আসলো, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। 29 নাম্বার যেটা আলোচনা করলাম আমার প্রথমের দিকে, ওটা একটু দেখবেন, এটা একটু। আচ্ছা, আমরা এটা আচ্ছা, এই পার্থক্যটা এভাবে দেওয়া আছে, আমরা 2-3টা পার্থক্য এখানে লেখা আছে, এই পার্থক্যটা ওখান থেকে আমরা দেখে নেব।
ওখানে যেটা পার্থক্যটা দেখছি ওখান থেকে আমরা এই পার্থক্যটা দেখে নেব। আর পার্থক্য এখানে বর্ণনা আকারে দেওয়া আছে, আর ওখানে আমাদের ছক আকারে দেওয়া আছে, টেবিল আকারে দেওয়া আছে। তো পার্থক্যগুলো আমরা টেবিল আকারে পড়তেই আমরা বেশি। আচ্ছা, আমরা আপনাদের যে ওএম আছে, ওএমের জন্য একটু করুন। আমরা সবগুলো সাবজেক্টে একটু একটু আগাবো ইনশাল্লাহ। আমরা পরীক্ষার আগে একবার শেষ করে আরেকবার এরকম ভাবে করবো। আমরা এর পাশাপাশি ওদের যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো দেখবো ইনশাল্লাহ। আপনারা বেশি চাপ নেবেন না, অ্যাড হয়েছেন আল্লাহর রহমতে খুব ভালো মতো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। খুব ভালো মতো আমরা শেষ করব। তাহলে আপনাদের যাদের ওএম আছে ওএমের জন্য আপনারা থাকতে পারেন, আমি লিঙ্ক কাটছি না।